স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WB এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটোরের কথা, এই যে গল্পটা আছে, সেখানে যে অনুশীলনীগুলো তোমাদের বইতে দেওয়া আছে, আমরা পুরো 8 নম্বর পর্যন্ত কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। তা প্রথমেই একের দাগে আছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তরটা আমরা লিখব, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি বইয়ের নাম রাজকাহিনী ও নাটক। 1.2 এর প্রশ্ন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোন সম্পর্কে সম্পর্কিত? তো এখানে আমরা উত্তরটা লিখব, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভাইপো কাকা সম্পর্কে সম্পর্কিত। 2.1 এর প্রশ্ন, আজ সকাল থেকে মনে পড়ল একটি গল্প। লেখকের অনুসরণে সেই গল্পটি নিজের ভাষায় বিবৃত করো। তো এখানে আমরা উত্তরটা দেখো স্টুডেন্টস, কিভাবে লিখব। গল্পটি হলো, নাটোরে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষার প্রচলন। লেখক শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর তার কাকা রবীন্দ্রনাথ ও অন্যান্যদের সঙ্গে গিয়েছিলেন নাটোরে। সে এক হৈ হৈ রই রই ব্যাপার। প্রথমে স্পেশাল ট্রেন ও পরে স্টিমারে করে পদ্মা পেরিয়ে নাটোর। এই সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি নাটোর মহারাজ জগদীন্দ্রনাথ। তার ব্যবস্থাপনায় এক রাজকীয় আয়োজন, যেমন খাওয়া দাওয়া তেমনি অন্যান্য সব ব্যবস্থা। তারপর যথারীতি শুরু হয় গোল টেবিল বৈঠক এবং বক্তৃতা। ইংরেজিতে যেই বক্তৃতা শুরু হয়, সঙ্গে সঙ্গে বাংলা বাংলা বলে অবনীন্দ্রনাথ ও তার সঙ্গীরা প্রতিবাদ শুরু করেন। এরপর কেউ আর ইংরেজিতে বক্তৃতা করতে পারেননি, এমনকি ইংরেজি দুরস্থ লালমোহন ঘোষও শেষ পর্যন্ত বাংলায় বলতে বাধ্য হন। এটি লেখকের মনে রাখার মতোই ঘটনা। এভাবেই কনফারেন্সে বাংলা ভাষা চালু হয়। এ সম্পর্কে লেখক জানান, সেই প্রথম আমরা পাবলিকালি বাংলা ভাষার জন্য লড়লুম। 2.2 এর প্রশ্ন, লেখকের বর্ণনা অনুযায়ী তখনকার নাটোরের মহারাজার নাম কি ছিল? তো উত্তরটা লিখবে, লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনা অনুযায়ী তখনকার নাটোরের মহারাজার নাম ছিল জগদীন্দ্রনাথ। 2.3 এর প্রশ্ন, তিনি কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন? নাটোরের রাজা জগদীন্দ্রনাথ স্বদেশী যুগের সময় নাটোরে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্স বা প্রাদেশিক সম্মেলনের রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন। 2.4 এর প্রশ্ন, নাটোর নেমন্তন্ন করলেন। সেই নেমন্তন্নের তালিকায় কাদের নাম ছিল বলে লেখক স্মরণ করতে পেরেছেন? তো উত্তরটা লিখবে, সেই নেমন্তন্নের তালিকায় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সবাই, যেমন দীপুদা, রবি কাকা, জাতীয় কংগ্রেসের নেতারা, পেশমশাই, জানকীনাথ ঘোষাল, WC ব্যানার্জি, মেজ জ্যাঠামশাই, লালমোহন ঘোষ প্রমুখ ছিলেন। এবারে স্টুডেন্টস 2.5 এর প্রশ্ন, রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে। কোথায় রওনা হলেন, কিভাবেই বা রওনা হলেন? উত্তরটা লিখবে, অবনীন্দ্রনাথ ঠাকুরের নাটোরের কথা গদ্যাংশের এই উক্তি অনুসারে লেখক সহ বাড়ির অন্যান্য নিমন্ত্রিতরা নাটোরে প্রাদেশিক সম্মেলনে যোগ দিতে রওনা হলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সহ বাড়ির অন্যান্য সবাই নাটোর যাত্রার ব্যাপারে নানান হাঙ্গামার কথা প্রকাশ করেন, কিন্তু মহারাজ আশ্বস্ত করে বলেন, চিন্তার কিছু নেই, কিছু ভাবতে হবে না। তিনি অতিথিদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেন। তারপর লেখকেরা প্রথমে স্পেশাল ট্রেন ও পরে পদ্মা নদী পার হওয়ার জন্য স্টিমারে চড়ে নাটোরে রওনা হলেন। 2.6 এর প্রশ্ন, সরাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিলেন? উত্তরটা লিখবে, আলোচ্য নাটোরের কথা গদ্যাংশে লেখক ও তার সঙ্গীরা ঘোড়াঘাট থেকে পদ্মা নদীতে স্টিমার চড়েছিলেন। 2.7 এর প্রশ্ন, স্টিমারে খাওয়া দাওয়ার প্রসঙ্গ আলোচনায় লেখকের সরস মনের পরিচয় কিভাবে দেদীপ্যমান হয়ে উঠেছে তা বুঝিয়ে দাও। উত্তরটা লিখবে, স্টিমারে খাওয়া দাওয়ার সময় একটি লম্বা টেবিলের একদিকে হোমরা চোমরা চাইরা, অন্যদিকে দীপুদা সহ লেখকরা বা অল্প বয়স্করা ছিলেন। বয়রা যেই খাবার নিয়ে আসে অমনি চলে যায় চাইদের অর্থাৎ নেতাদের দিকে, কারণ তাদের আগে দিয়ে তারপর লেখকদের দেওয়ার নিয়ম। একটি চাইয়ের কাছে খাবার এলে প্রায় শেষ হয়ে যায়। কাটলেট এলেই সে তুলে নেয় 6-7 খানা, পুডিং এলেও তুলে নেয় অর্ধেকের বেশি। লেখকদের আর পুডিং জোটে না। দীপুদা শেষে বয়কে একটু ইঙ্গিতে বুঝিয়ে দেন,
খাবারটি যেন আগে তাদের দিকেই যায়, তারপর থেকে খাবার আসতো দুটি ডিশে, একটি লেখকের দিকে তো অন্যটি অন্যদিকে। কিন্তু লেখক চাইটির জাইগ্যান্টিক খাওয়া দেখে আশ্চর্য হয়েছিলেন। 2.8 প্রশ্ন, যেন ইন্দ্রপুরী। কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে, কেনই বা লেখক এমন তুলনা করেছেন? উত্তরটা লিখবে আলোচ্য নাটোরের কথা গদ্যাংশে লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর নাটোরের রাজা জগদীন্দ্রনাথের বাড়িকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করেছেন। দেবরাজ ইন্দ্র যেখানে বাস করেন সেই স্থানকে ইন্দ্রপুরী বলা হয়। দেবরাজ ইন্দ্রের রাজপ্রাসাদ বিলাসব্যসনে পরিপূর্ণ, চাকচিক্য সমন্বিত। আলোচ্য গদ্যাংশে লেখক যখন নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথের বাড়ি ও বৈঠকখানা দেখেন, তখন তিনি প্রত্যক্ষ করেন তা ঝাড় লণ্ঠন, তাকিয়া, ভালো ভালো দামি ফুলদানি, কার্পেট সাজানো হয়েছে, সমস্ত এলাহি ব্যাপার স্যাপার। এই অতুলনীয় বৈঠক দেখে তাকে লেখক ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করেছেন। 2.9 প্রশ্ন, একেই বলে রাজসমাদর। উদ্ধৃতিটির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও। উত্তরটা লিখব নাটোরের মহারাজা রাজসমাদর বলার মতো, কারণ অবনীন্দ্রনাথ ঠাকুর এবং তার বাড়ির সকলেই ছিলেন নাটোর মহারাজের নিমন্ত্রিত। আর সেই মহারাজের ব্যবস্থাপনায় নিমন্ত্রিতরা মোটঘাট ছাড়াই নাটোর পৌঁছন। সেখানে ধুতি চাদর সবই ছিল রাজকীয়। স্টিমারে খাওয়া দাওয়ারও মহা আয়োজন ছিল। মাছ মাংস ডিম কিংবা মিষ্টি সবই এবেলা অবেলা পাওয়া যেত। সকালের দিকে কার কীরকম পানীয় নেশা সেসবও প্রস্তুত ছিল। ডাবের জল, সোডা, হুঁকো কিছুরই অসুবিধা নেই। সর্বোপরি ছিল আন্তরিকতা আর আতিথেয়তার অপূর্ব নিদর্শন। তাই লেখক সঙ্গত কারণে নাটোরের মহারাজের অতিথি বাৎসল্যকে রাজসমাদর আখ্যা দিয়েছিলেন। 2.10 প্রশ্ন, নাটোরের খুব আগ্রহ। কোন প্রসঙ্গে আগ্রহের কথা এখানে বলা হয়েছে? উত্তরটা লিখবে নাটোরের মহারাজার আমন্ত্রণে প্রভিন্সিয়াল কনফারেন্স রবীন্দ্রনাথ সহ ঠাকুর বাড়ির বহু তরুণ সদস্য নাটোরে গেলে তারা সবাই ঘুরে ঘুরে গ্রাম দেখতে বের হন। সেখানে পুরনো বাড়ি, মন্দির, ঘর যা লেখকের চোখে পড়ছে তিনি স্কেচ করে নিচ্ছেন। এমনকি সম্মেলনে উপস্থিত বিশেষ অতিথি অর্থাৎ চাঁইদেরও বেশ কিছু স্কেচ তিনি করেন। শিল্পী অবনীন্দ্রনাথকে এরপর তিনি অন্দরমহলের রানী ভবানীর ঘরে নিয়ে যান। সেখানে বেশ সুন্দর সুন্দর ইটের কাজ করা ছিল। মহারাজের রাজত্বে যেখানে যত সুন্দর জিনিস আছে লেখককে তিনি তা দেখাতে লাগলেন। শুধু তাই নয়, লেখকও যাতে সেসবে স্কেচ করে নেন তারও সুযোগ করে দেন। এমনকি তার করা স্কেচও বেশ আনন্দের সঙ্গে তিনি দেখতে চান। সেই সঙ্গে নানান জিনিসের স্কেচ করে দেওয়ার ফরমাশও করতে থাকেন। নাটোরের শৈল্পিক দ্রব্যাদি অভ্যাগতদের দেখানো ও অবনীন্দ্রনাথের স্কেচ করে নেওয়ায় নাটোর মহারাজ তৃপ্ত হন। আর এতে তার শৈল্পিক মনের পরিচয় পাওয়ার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। 2.11 প্রশ্ন, আগে থেকেই ঠিক ছিল। আগে থেকে কি ঠিক থাকার কথা বলা হয়েছে, সেই উপলক্ষে কোন পরিস্থিতি তৈরি হওয়ার কথা পাঠ্যাংশে রয়েছে তা আলোচনা করো। উত্তরটা লিখবে আগে থেকেই ঠিক ছিল প্রভিন্সিয়াল কনফারেন্সের ভাষা হবে বাংলা এবং এই প্রস্তাব দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই উপলক্ষে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা হলো চাঁইদের সঙ্গে অর্থাৎ বিশেষ অতিথিদের সঙ্গে অবনীন্দ্রনাথ সহ অন্যান্য ছোকরাদের বিরোধ। চাঁইরা চেয়েছিল ইংরেজিতে বক্তৃতা শুরু হয়। অমনি প্রেসিডেন্টের উদ্দেশ্যে ছোকরারা বলে ওঠে বাংলা বাংলা। এই ছোকরাদের হই হইতে শেষ পর্যন্ত ইংরেজি দুরস্থ লালমোহন ঘোষও বাংলায় বলতে বাধ্য হন। 2.12 প্রশ্ন, নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গানটি পরিবেশন করেছিলেন? উত্তরটা লিখবে নাটোরে আয়োজিত প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গানটি গাওয়া হয়েছিল। এই গানটি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 2.13 প্রশ্ন, আমাদের তো জয় জয়কার। কি কারণে লেখক ও তার সঙ্গীতের জয় জয়কার হলো? উত্তরটা লিখবে নাটোরে অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে লেখক ও তার সঙ্গীরা চেয়েছিলেন যে কনফারেন্সে বক্তৃতার ভাষা হবে বাংলা। ইংরেজিপন্থী চাঁইদের সঙ্গে বিরোধ হলেও শেষ পর্যন্ত লেখকেরা বাংলা ভাষায় তাদের বক্তৃতা করতে বাধ্য করলেন, অর্থাৎ তাদের চাওয়াটাই প্রাধান্য পেল এবং ইংরেজিপন্থী
প্রাজ্ঞরা পরাজিত হলেন। সর্বোপরি স্বদেশী যুগের বাংলাপন্থী নবীনরা জয়যুক্ত হলেন। এ কারণেই লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার। 2.14 প্রশ্ন, সেই প্রথম আমরা পাবলিকালি বাংলা ভাষার জন্য লড়লুম। লেখকের অনুসরণের সেই লড়াইয়ের বিশদ বিবরণ দাও। উত্তরটি লিখবে, লড়াইটি হলো ইংরেজির সঙ্গে বাংলা ভাষার লড়াই। স্বদেশী যুগে একটি প্রভিন্সিয়াল কনফারেন্স হয় নাটোরে। সেখানে রবি ঠাকুর থেকে শুরু করে লেখক ও তার দলবলেরা চেয়েছিলেন বক্তৃতা বা অন্যান্য কাজ সবই হবে বাংলা ভাষায়, কিন্তু আরেক শ্রেণীর ঝোঁক চেয়েছিল ইংরেজিতে। তাই সভাপতি যেই ইংরেজিতে বক্তৃতা করতে ওঠেন অমনি লেখকেরা বাংলা বাংলা বলে বিরোধিতা শুরু করেন চাঁদের সঙ্গে। ফলে তখনকার দিনে ইংরেজি দুরস্থ পার্লামেন্টারি বক্তা লালমোহন ঘোষ পর্যন্ত শেষকালে বাংলায় চমৎকার বক্তৃতা করলেন। এই হলো লেখকদের পাবলিকালি বাংলা ভাষার জন্য লড়াই এবং জয়। 3 দাগে আছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 3.1, আজ সকালে মনে পড়ল একটি গল্প। সেই প্রথম স্বদেশী যুগের সময়কার কি করে আমরা বাংলা ভাষার প্রচলন করলুম। এটাকে আমাদেরকে জটিল বাক্যে লিখতে হবে। কি লিখবো? আজ সকালে যে গল্পটি মনে পড়লো সেটি হলো প্রথম স্বদেশী যুগের সময় আমরা কি করে বাংলা ভাষার প্রচলন করলুম। 3.2 প্রশ্ন, ভূমিকম্পের বছর সেটা। প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। বাক্য দুটিকে জুড়ে লেখো। উত্তরটা লিখবো, ভূমিকম্পের বছরে নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হবে। 3.3 প্রশ্ন, নাটোর নেমন্তন্ন করলেন আমাদের বাড়ির সবাইকে। এটাকে যৌগিক বাক্যে লিখতে হবে। কি লিখবো? নাটোর নেমন্তন্ন করলেন আমাদের এবং আমাদের বাড়ির সবাইকে। 3.4 দেখো আছে আরো অনেকে ছিলেন, সবার নাম কি মনে আসছে? এখন এটাকে না সূচক বাক্যে লিখতে হবে। আরো অনেকে ছিলেন যাদের সবার নাম এখন মনে আসছে না। 3.5 নাটোর বললেন কিছু ভেবো না, সব ঠিক আছে। এটাকে পরোক্ষ উক্তিতে লিখতে হবে। কি লিখবো? নাটোর আশ্বস্ত করে বললেন কিছু ভাবার দরকার নেই, সব ঠিক আছে। 3.6 অমন জাইগ্যান্টিক খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। এটাকে নিম্নরেখ শব্দটির পরবর্তীতে বাংলা শব্দ ব্যবহার করে বাক্যটি আবার লিখতে বলা হয়েছে। এই যে জাইগ্যান্টিক, এটা একটা ইংলিশ ওয়ার্ড। এবার এই ওয়ার্ডটার পরিবর্তে এটাকে আমাদেরকে বেঙ্গলি মিনিংয়ের সাথে লিখতে হবে। তো আমরা এখানে লিখবো অমন আসরিক খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। ঠিক আছে, জাইগ্যান্টিকের বাংলা অর্থ হচ্ছে আসরিক। 3.7 ছোকরার দলের কথায় আমলই দেন না। এটাকে হ্যাঁ সূচক বাক্যে লিখতে হবে। আমরা লিখবো ছোকরার দলের কথা উপেক্ষা করে। 3.8 পিসেমশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছেন আর কলম ছাড়ছেন। এটাকে বাক্য দুটিকে দুটি বাক্যে ভেঙে লিখতে বলা হয়েছে। তো আমরা এখানে লিখবো, দেখো স্টুডেন্টস, পিসেমশাইয়ের নাম জানকীনাথ ঘোষাল, তিনি রিপোর্ট লিখছেন আর কলম ছাড়ছেন। ঠিক আছে। 3.9 গরম গরম সন্দেশ আর চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অবন্দা নিম্নরেখ শব্দের প্রকার নির্দেশ করো এবং অর্থ এক রেখে অন্য শব্দ ব্যবহার করে বাক্যটি আবার লেখো। গরম গরম এটা হচ্ছে শব্দ দ্বৈত। ঠিক আছে, বিকল্প শব্দ কি? টাটকা। আর চায়ের সঙ্গে টাটকা সন্দেশ খাওয়ার কথা আছে যে অবন্দা। এবারে দেখো স্টুডেন্টস, 3.10 হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতেম। এটাকে জটিল বাক্যে লিখতে হবে। তা আমরা লিখবো হাতের কাছে যে খাবার আসতো সেই খাবার পেলেই তা তলিয়ে দিতেন। ঠিক আছে। 4 দাগে আছে নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ শব্দগুলি খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। 4.1 স্টিমারে নির্ভাবনায় উঠে গেল। নির্ভাবনায় যুক্ত ভাবনায়। 4.2 তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন। তাহলে কি? অর্ধেকের, অর্ধ যুক্ত একের, 1 যুক্ত 1। ঠিক আছে, এটা তোমরা এভাবেই লিখবে স্টুডেন্টস। এবারে 5 দাগে আছে নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। হাঙ্গাম, আফসোস, চান, তকাতকি আর জিজ্ঞেস। ঠিক আছে, হাঙ্গাম থেকে হাঙ্গামা, এটা হচ্ছে অন্তঃস্বরলোপ। ঠিক আছে। আচ্ছা, আফসোস, আফসোস থেকে আফসোস, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। চান থেকে স্নান, ধ্বনিলোপ ও ধন্যাগম। তারপরে আছে তর্কাতর্কি, তর্কাতর্কি পরাগত সমীভবন। জিজ্ঞেস থেকে জিজ্ঞাসা, এটা হচ্ছে স্বরসঙ্গতি। ঠিক আছে। এবারে দেখো স্টুডেন্টস, 6 দাগে আছে নিচের শব্দগুলির প্রকৃতি প্রত্যয় নির্দেশ করো। স্বদেশী, জিজ্ঞাসা আর ঢাকাই। তো এটা আমরা এখানে এভাবে লিখবো, স্বদেশী স্বদেশ যুক্ত ই, জিজ্ঞাসা জ্ঞাপূর্বক সংযুক্ত অযুক্ত আ, ঢাকাই ঢাকা যুক্ত আই। 7 দাগে আছে ব্যাচ বাক্য সহ সমাসের নাম লেখো।
চোগা চাপকান, বিছানা বাক্স, ইন্দ্রপুরী, রাজসমাদর, গল্পগুজব আর অন্দরমহল। ঠিক আছে, চোগা চাপকান, যাই চোগা তাই চাপকান সাধারণ কর্মধারয় সমাস, অথবা চোগা ও চাপকান দ্বন্দ্ব সমাস। নেক্সট হচ্ছে বিছানা বাক্স, বিছানা ও বাক্স দ্বন্দ্ব সমাস। ইন্দ্রপুরী, ইন্দ্রের পুরী সম্বন্ধ তৎপুরুষ সমাস। রাজ সমাদর, রাজার ন্যায় সমাদর উপমান কর্মধারয় সমাস। গল্পগুজব, গল্প গুজব সমার্থক দ্বন্দ্ব সমাস। আর নেক্সট হচ্ছে অন্দরমহল, অন্দরের মহল সম্বন্ধ তৎপুরুষ সমাস। ঠিক আছে, এবারে দেখো স্টুডেন্টস 8-এর দাগে কি আছে, কোনটি কি ধরনের সর্বনাম তা লেখো। এটা এখানে কিন্তু আমার বইতে 9 আছে, কিন্তু এটা অ্যাকচুয়াল হবে 8। 7-এর পর কিন্তু 8 আসে, 9 আসে না। আমরা সেটা তাকে, তিনি, আমি, এটা, এই যে সর্বনামগুলো আছে এগুলো কোনটা কি ধরনের সেটা আমরা লিখে নেব। প্রথমটা আছে দেখো স্টুডেন্টস, আমরা। ব্যক্তিবাচক সর্বনাম, সেটা নির্দেশক সর্বনাম, তাকে ব্যক্তিবাচক সর্বনাম। তারপর হচ্ছে সবাই সমষ্টিবাচক সর্বনাম, তিনি ব্যক্তিবাচক সর্বনাম, আর আমি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তো এখানে স্টুডেন্টস আমাদের অনুশীলনটা কিন্তু কমপ্লিট হলো। আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের আর কী কী সাবজেক্টে ভিডিও লাগবে সেটা একটু আমায় কমেন্টে জানিও। আর এই ভিডিওটা যতটা পারবে নিজের বন্ধুবান্ধবদের শেয়ার করবে, লাইক করবে, আর চ্যানেলটাকে কিন্তু স্টুডেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান তোমার কাছে যায়। থ্যাংক ইউ চ্যানেলে ভিজিট করার জন্য।